শিশুতোষ বই নাকি ছোটদের জন্য, যারা বলে খুব ভুল কথা বলে। আমি বলবো শিশুতোষ বই শিশু থেকে শুরু করে বড়দের সবার জন্য, সব বয়সী পাঠকের পাঠ্য। এবং এই ভিডিওটা আসলে বড়দের জন্যই বানাচ্ছি, কারণ শিশুরা তো এত বোকা না, তারা তো বই পড়ছে, ভিডিও দেখছে বড়রাই। তাই শুনুন, একটা বই উল্টা গাছের গল্প লিখেছেন কৃষ্ণচন্দর, যে লেখককে আমরা আসলে বড়দের রাজনৈতিক উপন্যাস লেখার জন্য চিনে থাকি। গাদ্দার, আমি গাধা বলছি, এমন অনেক রাজনৈতিক উপন্যাস আছে যেগুলো এই সাবকন্টিনেন্টের দেশভাগ থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোকপাত করেছে। এখন এই বইটা উল্টো গাছের গল্প, এটা আমি ভাবিনি যে ছোটদের জন্য হবে। খুলে দেখলাম যে আরে তাই তো, এটা তো একটা শিশুতোষ গল্প। এটা মুক্তধারা থেকে এসেছে, অনুবাদ করেছেন আনোয়ারা বেগম। তো এটাতে অনেক ছবি টবি আছে, এরকম অনেক চিত্রকর্ম আছে। এই ছবিগুলো এঁকেছেন আফজাল হোসেন। আর এটার যে এই প্রচ্ছদটা করেছেন সমরজিৎ রায়চৌধুরী। তো বইটাতে সাকুল্যে 80 পেজের একটা গল্প, এবং সেটাতে আমাদের হজ বড় লোক সুকুমার রায়ের গল্পের মতো একটা রূপকথার রাজ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে, এবং সেখানে সব অভিনব কাণ্ড ঘটতে থাকে, যে গল্পগুলোর ভেতর দিয়ে ছোটদের আনন্দ পাওয়ার মতো উপাদান যেমন আছে, তেমনিভাবে একটু গভীরে দেখতে গেলে অনেক রাজনৈতিক অবজারভেশন বড়দের চোখে পড়তে পারে। যেমন ইউসুফ ছেলেটাকে নিয়ে গল্পটা শুরু হয়, যার বাবা মারা যাওয়ার পর বাদশাহ প্রথমবারই তাদের জমির অনেকটুকু দখল করে নিয়ে যায়, কারণ জমির রক্ষণাবেক্ষণের জন্য পুরুষ একজন কমে গেছে পরিবারে। তারপর ইউসুফ খুবই সরল মনের ছেলে, সে আনন্দের সাথে গালিচার ফুলগুলো বাচ্চাকে উপহার দিয়ে বলে যে দেখো আমার বাগানে কত ভালো ফুল হয়, তোমার পছন্দ, নিয়ে নাও যা লাগে। বাদশাহ এবার ভাবে আরে এত সুন্দর ফুল যে বাগানে হতে পারে, সেই বাগানটা আমার চাই। বাদশাহ বাগান দখল করে নেয়। সে বাগানে শাহজাদি বেড়াতে আসে, শাহজাদির নিজের নতুন বাগান, কারণ ইউসুফের হাত থেকে দখল হলো মাত্র। ইউসুফ তাকে অনেক সুস্বাদু পানি পান করায় নিজের কূপ থেকে। শাহজাদি ভাবে যে কূপের পানি এত ভালো, কূপটা না জানি কত ভালো, পেয়াদা দখল করো। দখল হয়ে যায় সেটাও। ইউসুফের হাতে কেবল ঘরে একটা গাই থাকে, যেটা ইউসুফের মা তাড়াতাড়ি বিক্রি করে দিতে চায় কিছু টাকা পাবার আশায়, কারণ হাতে থাকলে তো ছেলে বোধহয় এটাও বেহাত করে দিবে। তো ইউসুফ 3 টাকা মূল্যের পরিবর্তে 3টা শিমের বিচি জোগাড় করে নেয়। সেই যে ম্যাজিক বিনস আমরা রূপকথায় পড়েছি, যেগুলো মাটিতে পুঁতলে আকাশ পর্যন্ত গাছ উঠে যায়। তো এমন গালগপ্প শুনিয়ে এই 3টা বিচি দিয়ে বিদায় করে দেন মহাজন, এবং ইউসুফ সানন্দে ফিরে আসে, এবং সেই বীজ থেকে জন্ম নেয় উল্টো গাছ, যেটা মাটি থেকে উপরে না, মাটির গভীরে উল্টো দিকে আরও প্রবৃদ্ধ হয়, এবং যেই গাছে চড়ে উড়ে বেড়ানো যায় আকাশে। আর সেখান থেকেই আকাশে তো না, রূপকথার জগতে গল্পের শুরু। এবং রূপকথার যতগুলো জগৎ আমরা দেখেছি, সেগুলোতে আসলে আমাদের চেনা দুনিয়ার রাজনৈতিক ছবি লক্ষ্য করা যেতে পারে। অ্যাট দিস পয়েন্ট আমার খুবই বেশি মনে পড়ছিল বিরূপ কথা গল্পটার কথা, তানজিম রহমানের লেখা উপন্যাস, যেখানে আসলে বড়দের রূপকথার নামে আমাদের রূঢ় বাস্তবতার গল্পে বলা হয়েছে। তো ইউসুফ যখন প্রথমে রূপকথার জগতে ঢোকে, একটা গাছে দেখতে পায় যে উল্টো হয়ে পেঁচার মতো কিছু মানুষ ঝুলছে, তাদের চোখে বড় বড় চশমা, সেই চশমায় তারা অনেক জ্ঞান দেখতে পান। তারা নাকি ফিল্ম ডিরেক্টর। উল্টো হয়ে কেন ঝুলছে? একটা 10 বছরের বাচ্চা তাদেরকে শাস্তি দিয়েছে, তোমরা তো এত বড় বড় দিগ্গজ, এত ভালো ভালো ফিল্ম বানাচ্ছ, আমার দেখার মতো কোনো ফিল্ম তো তোমরা বানাওনি। তাই সেই বাচ্চাটার অভিশাপে সব ফিল্ম ডিরেক্টর উল্টো হয়ে ঝোলে, আর নিজেদের মধ্যে তর্ক করে আমি বড় বোদ্ধা, না আমি বড় ফিল্ম ডিরেক্টর। সে বাচ্চাটার খোঁজ করতে করতে ইউসুফ যখন ভেতরে যায়, দেখতে পায় যে একটা সম্পূর্ণ মেকানাইজড নগরী, সেখানে সব কাজ রোবট করছে, সেখানে কোনো মানুষের অস্তিত্ব নাই, এবং যন্ত্রের ঘটাংঘট ছাড়া কিছু শোনা যাচ্ছে না। ব্যাপার কি? ছেলেটা তখন বলে যে তার বাবা ছিল এই শহরের রাজা, বাবার নাম ছিল মটুরাম রুলার। তিনি দেখলে পেলেন যে 100 জন মানুষের কাজ একটা মেশিন করতে পারে, তাহলে আমি কেন মেশিন দিয়ে সব রিপ্লেস করি না? হ্যাঁ, 100 জনের ভাত যাবে, কিন্তু 100 ঘন্টার কাজ তো 1 ঘন্টায় হবে। এই করতে গিয়ে শহরে শুধু মুনাফা রইল, কোনো মানুষ আর রইল না। এবং সেই নির্জীব শহরে যখন ওই বাচ্চা ছেলেটাকে খুঁজে বের করা হয়, তাকে ইউসুফ বলে চলো আমরা অনেক হইচই করবো, আনন্দ হবে। ছেলেটা জিজ্ঞেস করে হইচই কি? সে জীবনে কখনো আনন্দ দেখেনি। তখন তাড়াতাড়ি এই মুনাফাখোরের গরস্থান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে ইউসুফ, এবং পর্যায়ক্রমে 2 জন, ক্রমান্বয়ে দল ভারী হয়ে 3 জন, তারা ঘুরে বেড়ায় এক একটা নতুন নতুন জগতেই, সেই উল্টো গাছ বেয়ে। তারা আরেকটা জগতে আসে যেখানে মানুষদের রাজা একটা দৈত্য, এবং সেই দৈত্যের নির্দেশে কালো মানুষরা সাদাদের উপর অত্যাচার করছে। তার কারণ পৃথিবীতে নাকি সাদা মানুষরা কালো মানুষদের উপর অত্যাচার করে, তাই একটা বৈষম্য থেকে বের করে ব্যালেন্স তৈরি করার জন্য
উল্টোটা করে দিয়েছে, কিন্তু জুলুমের জায়গাতেই আছে। কালোরা সাদাদেরকে অত্যাচার করে, এবং সেই দৈত্যটা এক পাশে সাদা মানুষের চামড়া, আরেক পাশে কালো মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা একটা ঢোল নিয়ে মহানন্দে বাজায়। আরও দেখতে পাই যে এই জগতে একটা দৈত্য একটা খেলা দেখাচ্ছে। সেই খেলা হচ্ছে একটা মরুভূমির মাঝখানে একটা বাচ্চা মেয়ে, তার নামে নিলাম হচ্ছে যে সে যত কাঁদে ততই মুক্ত ঝরে, এই মুক্ত কত দামে কেনা হবে। যতই কাঁদে ততই মুক্ত ঝরে, এবং সেই মুক্তর দামের জন্য মানুষজন তাকে আরও কাঁদায়। কিন্তু সে যে হাসলে ফুল ঝরে, সেই ফুলে ফলে আমাদের মরুভূমিটা যে ভরে উঠতে পারে, সেইটা তো কেউ দেখে না। বাস্তব জগতেও কিন্তু একটা গাছ কাটলে দেশের জিডিপি বাড়ে, কিন্তু দেশের যে কি ক্ষতিটা হয় সেটা আমরা মাপি না, আমরা টাকাটা ঠিকই করে নেই। এমনি করে সামনে আরেকটা জায়গাতে দেখা যায় যে জাদুকরদের ইলেকশন হচ্ছে। 3 জন কন্টেস্টেন্ট, আলিবাবা, সুলেমান এবং কাগজের জাদুকর। আলিবাবা তার চেহারা ঘষে দিয়ে অনেক পরিবর্তন আনতে পারে, সংস্কার আনতে পারে। সুলেমান তার সুলেমানি টুপির জাদুতে সেম সংস্কারগুলো দেখাতে পারে। কিন্তু কাগজের জাদুকর সে সবার হাতে কাগজ ধরায় দেয়। তোমার কি দরকার? জুতা? কাগজে তাকাও, জুতা দেখা যাচ্ছে। কি দরকার? সম্পদ? কাগজে দেখো, সম্পদ আছে। মানুষ এই ক্ষণস্থায়ী বিভ্রমের লোভে ওই জাদুকরকে বেছে নেয়। কিন্তু যখন বলা হয় যে তোমার কাগজে থাকার জুতোর ছবি পায়ে দাও, তো পায়ে পাচ্ছ জুতো, হচ্ছে না, কাগজ ছিঁড়ে যাচ্ছে, তখন মানুষজন যায় ক্ষেপে। আবার সামনের আর একটা দুনিয়াতে যেখানে আমরা দেখতে পাই যে শ্রী সর্প নামের একটা অজানা আতঙ্কের ভয়ে আমাদের ওই দেশের সরকার একটা আইন জারি করে রেখেছে। কেমন আইন? কোনো গাছপালা থাকবে না, সাপের ভয়ে সব ঝোপঝাড় গাছপালা কেটে সাফ, যাতে সাপ কোথাও লুকাতে না পারে। কিন্তু মানুষের মাঝেই সাপ কোথাও আছে, হঠাৎ অন্ধকার হয়ে যায়, সাপ কাউকে কামড়ে দিয়ে চলে যায়। কামড়ে দিলে কি হবে? সেই মানুষটা যখন অজ্ঞান হয়ে থাকবে, তার সমস্ত সম্পত্তি নিয়ে সরকারি কোষাগারে যুক্ত হবে, যাতে তার টাকার বিনিময়ে ওই মানুষগুলোকে, অবশিষ্ট জীবিত মানুষগুলোকে সুখে রাখা যায়। কি চমৎকার নিয়ম না? একটা অজানা শত্রুর ভয় দেখিয়ে সবাইকে সরকারি নির্দেশ মানানো হচ্ছে, আবার সবার ব্যক্তিগত সম্পত্তিও সরকারেরই হচ্ছে সেই অজানা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এইভাবে করে করে আমরা একটা পুরো জার্নির মধ্যে দেখি খুবই শিশুতোষ উপায়ে, খুবই ছেলে ভরানো ভাবে হচ্ছে গল্পটা এগিয়ে যায়। শেষ পর্যন্ত সত্যের জয় হয় খুবই ছেলে ভরানো ভালো মানুষই দিয়ে। এবং এইটাই আসলে ছোটদেরকে বা কিশোরদেরকে আমরা বোঝাতে চাই, পৃথিবী যেমনই হোক না কেন সত্যের জয়টা তো হবেই, এবং সেটা হবে ভালোবাসা দিয়ে, হৃদয়ের শক্তি দিয়ে। কিন্তু এই যে আমাদের চেনা জগৎটা, যেই জগতের ছায়া আমরা রূপকথার মাঝেও খুঁজে বের করতে পারি, সেই জগৎটার সাথে যুদ্ধ করার জন্য আমাদের হৃদয়ের যে ভালোবাসাটুকু জীবিত রাখা, আমাদের অন্তরের শক্তিটাকে যে জ্যান্ত রাখা দরকার, সেইটা কি আমরা কতটুকু চেষ্টা করতে পারি আমরাই ভালো জানি। তাই বরং এরকম মন হালকা করা গল্প মাঝে মাঝে পড়া ভালো, ছোটদের এবং বড়দের। ছোটরা শিখুক, বড়রা শিখতে না পারুক, মন হালকা হোক। বলছিলাম উল্টো গাছের গল্প বইটা নিয়ে, কৃষ্ণচন্দ্রের লেখা, মুক্তধারা থেকে প্রকাশিত। গায়ের দাম মোটে 130 টাকা, পৃষ্ঠা 80। বইটা পড়ে থাকলে কমেন্টে জানাবেন। আর বই নিয়ে এমন আরও কন্টেন্ট দেখতে সাথে থাকুন মুসার বইযাত্রার পেজটাকে ফলো অথবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আনটিল মাই নেক্সট আপলোড, ভালো থাকবেন, থাকবেন বইয়ের সাথে।